ওই মুহূর্তে ইমাম হুজুর সে দোতলায় যায়। যে মানে মসজিদের ইমাম সে দোতলায় যায়। যাওয়ার পর সে দেখতে পায় গ্রিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে, তার গলায় কাপড় পেঁচানো, আবার আরেক অংশ সেই গ্রিলের সাথে। তো সে দেখে, সে তো মুসলিম, সে তো একটু মানে হুজুর মানুষ, সে কিন্তু হতভম্ব খেয়ে যায়। একটা পর্যায়ে সে কিছুটা সামনে যাওয়ার পর সে জিনিসটা বুঝতে পেরে সে ভয় পেয়ে যায়। এরপর সে চিন্তা করলো এলাকাতে এই ঘটনা ঘটেছে। সে তখনই হাঁটতে হাঁটতে ওই ময়নার মার বাড়ি যায়, যে ময়নার মাকে। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা আখি। আর বরাবরের মতোই আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নতুন সময়ের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাব মারুফ আদা সাহেব। আর আজকে আমরা জানবো, গেল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা জানবো সেই ঘটনা সম্পর্কে ওনার কাছে বা ওনার টিমের কাছে ঠিক কতটুকু তথ্য আছে। জি মারুফ আদা সাহেব। জি ধন্যবাদ আখি, আপনার মাধ্যমে নতুন সময়ের সকল অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি, এবং আমাদের টিম এবং আমাদের প্রতিনিধি এবং আমরা সশরীরে যে ইনভেস্টিগেশন করে ঘটনা উদ্ঘাটন ঘটাই আর যা বিশ্লেষণ আপনার অনুষ্ঠানে করি, সেটা হচ্ছে আপনারা জানেন গত শনিবার সরাইল উপজেলার শাহবাস্তিপুরে ইউনিয়নে সন্দনিয়া পাড়ায় লিফা ও রাজ্জাক দম্পতির একটি কন্যা সন্তান, তার নাম হচ্ছে ময়না। ময়নার বয়স 9 বছর, কিন্তু সে দুরন্ত এবং খুব চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, দেখতে খুব সুন্দর এবং ফুটফুটে শিশু বাচ্চা বলতে পারি আমরা। হ্যাঁ, একজন খুব সুন্দর সুদর্শন ফুটফুটে শিশু বাচ্চা। দেখলে তাকে খুব মানে মনে হয় যে 14-15 বছরের মতো লাগে, কারণ চঞ্চল তো, খুব খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে এবং পাশাপাশি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। ও একটি প্রাথমিক স্কুলে 5ম শ্রেণীতে পড়ে, পাশাপাশি ওই এলাকায় নুরানি মাদ্রাসায় সে পড়াশোনা করে এবং কোচিং করে। এবং তার মা লিফা আক্তার, তার 3টি সন্তান রয়েছে, 2টি ছেলে এবং একটি হচ্ছে কন্যা সন্তান। আর সেই কন্যা সন্তানটি হচ্ছে আমাদের এই ময়নার বাবা আব্দুর রাজ্জাক, উনি বিদেশি প্রবাসে কাজ করে। ময়না আপনার প্রতিদিনের ন্যায় দুপুরবেলা সে আশপাশে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়, এবং তার মার বক্তব্য, সে একটি তার আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়েছিল, সেখান থেকে খাবার নিয়ে এসে তার মাকে দেয় এবং সে নিজেও খায়। এটা কি ময়নার মা আপনাকে জানিয়েছে? হ্যাঁ, ময়নার মা আমাদেরকে জানিয়েছে। আচ্ছা। তো একটি পর্যায়ে ময়না যখন খেলাধুলা করতে যায়, তো ময়নার মা জানায় যে ময়না যখন খেলাধুলা করতে যায় 20 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ, এর মধ্যে সে ঘুরে ঘাড়ে বাসায় এসে ফিরে এসে একটু কথাবার্তা বলে। এটা হচ্ছে ময়নার সবসময় মানে রেগুলার এইভাবেই যায়, মানে বাইরে গেলে দ্রুত চলে আসে, এইভাবেই করে থাকে। আচ্ছা। তো হঠাৎ সেদিন ময়নার মায়ের মন তো একটু বাড়ি মারলো যে কোথায় গেল আমার মেয়ে। তো সে আশপাশে খোঁজ খবর নিল, কোথাও সে পেল না পেয়ে ময়নার বান্ধবী, ময়নার নিকটবর্তী আত্মীয় স্বজন সবাইকে খোঁজ খবর করে, সবাইকে জিজ্ঞাসা করে, কেউ তার খোঁজ খবর দিতে পারেনি, কেউ তার সন্ধান দিতে পারেনি। তো একটি পর্যায়ে ময়নার মা তাকে খুঁজতে খুঁজতে রাত 7টা 8টা 9টা বেজে যায়। তখন যখন না পায়, তখন তার ভিতরে সন্দেহ হয় যে আমার ছোট্ট গ্রাম, কোথায় যাবে। তখন ময়নার ফুপু বাড়ি, খালা বাড়ি, মামা বাড়ি, বিভিন্ন বাড়ি, বান্ধবীদের বাড়ি ঠাড়ি সব জায়গায় তালাশি করার পর সে যখন না পায়, তখন নিকটবর্তী মসজিদে সে মাইকিং করে সে গ্রামবাসী এবং অন্যান্যদেরকে জানায়, ময়নার খোঁজ চেয়ে মাইকে ঘোষণা করে। যে ঘোষণার পরে ময়নার মা যখন ময়নাকে তালাশি করে না পাচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে, তখন পার্শ্ববর্তী লোকজন বলল একটু থানায় গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। তখন রাত গভীরে 1টা বাজে সরাইল থানায় যেয়ে সে একটি জিডি করে আসে যে আমার মেয়েকে পাচ্ছি না, নিখোঁজ, মনে হচ্ছে কোথাও গুম হতে পারে, এরকম একটি জিডি করে সে বাসায় চলে আসে। চলে আসার পর খুঁজে পাচ্ছে না, সারা রাত সে ঘুমাতে পারে নাই। ঠিক সকালবেলা যখন মক্তবে পড়ে বাচ্চারা, গ্রাম অঞ্চলে তো আসলে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেয়, মাইকের ডাকাডাকিতে আজানের পরে সবাইকে উঠে যেতে হয়। তো মক্তবে পড়ে সবাই, তখন সে তার ময়নাকে খুঁজে পায়নি। ওই মুহূর্তে ইমাম হুজুর সে দোতলায় যায়, মানে মসজিদের ইমাম সে দোতলায় যায়। যাওয়ার পর সে দেখতে পায়
গ্রিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে তার গলায় কাপড় পেঁচানো, আবার আরেক অংশ সেই গ্রিলের সাথে। তো সে দেখে, সে তো মুসলিম, সে তো একটু মানে হুজুর মানুষ, সে কিন্তু হতভম্ব খেয়ে যায়। একটা পর্যায়ে সে কিছুটা সামনে যাওয়ার পর সে জিনিসটা বুঝতে পেরে সে ভয় পেয়ে যায়। এরপর সে চিন্তা করলো এলাকাতে এই ঘটনা ঘটেছে। সে তখনই হাঁটতে হাঁটতে ওই ময়নার মার বাড়ি যায়, যে ময়নার মাকে লিফা বেগমকে ডাক দেয় যে আপনার মেয়েকে আমরা মসজিদের দোতলায় দেখেছি, আপনি যে মেয়েটাকে উদ্ধার করুন, মেয়েটা বস্ত্রহীন অবস্থায় রয়েছে। এই খবর শোনার পর লিফা বেগম সে পাগলের মতো সে ছুটে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ যেন আমার মেয়ে না হয়, এটা যেন আমার মেয়ে না হয়। সে এই কথা আমাদেরকে জানায়। এরপর যখন সে যায়, যে দেখতে পায় যে মেয়ের পায়জামা দিয়ে গলা পেঁচিয়ে ওই গ্রিলের সাথে বাঁধা রয়েছে এবং তার শরীরটার পেছন সাইডটা ওদিকে পিছনের দিকে পিছন ফিরে রেখেছে, আর হ্যাঁ সামনের সাইডটা এভাবে করে রেখেছে। তো সে দেখে তার মেয়ের পুরো শরীরটা কালো হয়ে গেছে এবং কোথাও কোথাও রক্ত জমাট রয়েছে। তো সে তখনই বলেছে যে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করা হয়েছে, কারণ সে তো লাশ হয়েছে। সে মেয়েকে জড়িয়ে ধরে সে যে মেয়ের গলাটা খুলবে সেই সাহসটা, সেই শক্তিটা তার হচ্ছে না। তারপর সে খুলে নিয়ে মেয়েটাকে নিয়ে নিচে আসে। তো এখন আমি মনে করব যে এই ফুটফুটে সুন্দরী মেয়ে কোনো শকুন বা কোনো চরিত্রহীন বা কোনো লম্পট বা আমাদের সমাজে যারা এখন মোবাইল নিয়ে পর্নোগ্রাফি ছবি টবি দেখে, ইয়াং ছেলেরা যারা রাত যাপন করে, যারা রাতের পর রাত জেগে যায়, যারা হয়তো এই মেয়েটিকে নজরে রয়েছে এবং সেই শকুনই এই কাজটি করেছে। তবে একজন শকুন নয়, এখানে একাধিক জানোয়ার রয়েছে এবং তারা সুকৌশলে তারা জানে যে এখন মুসল্লিরা মসজিদে পুরোটা আসে না, নিচেই তো ভরাট হয় না, আর উপরে তো যাওয়ার কোনো কথাই আসে না, শুধু জুম্মার দিন উপরে নিচে ফিল আপ হয়। এই সুযোগটা তাদের জানা, এই যেই করেছে তাদের জানাশোনা রয়েছে যে মসজিদের দোতলাটা পুরোটাই ফাঁকা রয়েছে, মসজিদ সম্পর্কে তার সম্পূর্ণ অবগত আছে। এই ব্যাপারে স্থানীয় লোকজনের সাথে আপনার কথা হয়েছিল কিনা? এই ছন্দনীয় পাড়ার স্থানীয় লোকজন কি বলছে? ছন্দনীয় পাড়ার মাহবুব আলী উনি আমাদেরকে জানান যে এই মেয়েটা খুব ফুটফুটে সুন্দরী ছিল। মাহবুব আলীর দোকানে গেলেই মাহবুব আলী তাকে চকলেট দিত এবং অবসরে ছুটিতে মেয়েটা মাঝে মধ্যেই মাহবুব আলীর দোকানে যেত। তো একটা পর্যায়ে মাহবুব আলী বলে যে মেয়েটা খুব দেখতে খুব সুদর্শন, খুব সুন্দর, কিন্তু মাহবুব আলী বলতেছে যেটা তার মনে হয় যে এলাকার বকেটে লম্পট ছেলেপেলেদের এটা কাজ হতে পারে। মানে মেয়েটা বয়স অল্প থাকলেও দেখতে যেহেতু একটু মানে অন্যরকম সুন্দর ছিল, একটু গ্রোথ ভালো ছিল, এই জন্য বকাটের একটা ইয়ে আসছে। আচ্ছা, এই ব্যাপারে আপনার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যে আছে মুর্শিদুল আলম চৌধুরী, হ্যাঁ, ওনার সাথে আমাদের কথা হয়েছে এবং আমাদের আরেকজন প্রতিবেশীর সাথে কথা, স্থানীয় লোকের সাথে কথা হয়েছে, তার নাম হচ্ছে বাপ্পি। উনি আমাদেরকে জানান যে ওই মসজিদে একটি পাঠাগার রয়েছে, ওই পাঠাগারের কিছু কিছু লোকদেরকে, 4-5 জন লোককে সবসময় অলওয়েজ দেখা যেত, কিন্তু এই ঘটনার পর তাদেরকে দেখা যাচ্ছে না। এখন তাদের মধ্যে কেউ কি না এটা সে সন্দেহ প্রকাশ করেছে। এবং আমরা যখন আপনার সরাইল থানার ওসির সাথে কথা বলি, তিনি আমাদেরকে জানান যে এই ব্যাপারে রাত্রে গভীর রাতে একটি জিডি হয়েছে, জিডিটা আমরা আমলে নিয়েছি এবং সকালবেলা আমি সহ আমার পুলিশ যে উদ্ধার করে এবং আমরা আসামিদেরকে শনাক্ত করার উদ্দেশ্যে আমরা একটি মামলা রুজু করেছি। বর্তমান আপাতত হত্যা মামলা রুজু করেছি, বাকিটা পোস্টমর্টম করার পর বোঝা যাবে মূল ঘটনা কি হয়েছে। তো প্রাথমিকভাবে পাশবিক নির্যাতনের কথা তারা বলতেছে না, মানে তাদের আইডিয়া হচ্ছে, কিন্তু তারা বলতেছে না, কারণ তারা বলতেছে যে এটা আসলে পোস্টমর্টম ছাড়া কি বোঝা যাবে না। সেটা আসলে তারা ময়না তদন্তের পরে রিপোর্ট আসলে তারা সঠিকটা তথ্যটা সবাইকে জানাবে যে আসলে বাচ্চাটাকে কিভাবে নির্যাতন করে বা কিভাবে মারা হয়েছে। সেটাই, ময়না তদন্তের পরেই তারা টোটাল ঘটনাটা বলতে পারবে। আর মেয়ের মা তো সরাসরি বলে দিয়েছে যে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করা হয়েছে, কারণ সে তো তার মেয়েকে সে ছোটবেলা থেকেই লালন পালন করেছে
তার মেয়েকে সে ধরেছে, সে যা দেখেছে রক্ত রক্ত জমাট কালো বিভিন্ন জায়গায় হয়ে গেছে এবং পুরা কালো, তাতে সে বুঝতে পারছে যে এখানে একাধিক কোনো নরপিশাচের হস্তক্ষেপের কারণে এটা হয়েছে বলে তার মা আশঙ্কা করেছে। এখানে ময়নার মা কাউকে সন্দেহ করছে কিনা বা কারো নাম বলেছে কিনা যে এদের মধ্যে কেউ হতে পারে, এরকম কারো আলাপ করেছে কিনা? ময়নার মার ওই একই কথা যে আসলে কি বলতে কি ময়নার মা আসলে ময়নার বাবা যেহেতু প্রবাসী সেই হিসেবে ময়নার মা ময়নার উপর একটা ডিপেন্ডেন্ট। ময়নাকে দিয়ে বাজার সদাই, স্কুল এবং কোচিং এবং মাঝে মধ্যে ময়নাকে দিয়ে এখানে সেখানে পাঠাইতো, কিন্তু আসলে আমাদের এটা উচিত না। আমাদের এই বয়সে মেয়েগুলিকে খুব সচেতন হয়ে তাদেরকে টেক কেয়ার করা উচিত, কারণ রাখা উচিত, হ্যাঁ তাদেরকে আগলিয়ে রাখা উচিত, তাদেরকে দেখভাল করা উচিত, তাদের বিশেষ করে বিশেষ নজরে রাখা উচিত, কারণ এই সময়টা হচ্ছে বেশি একটা বিপজ্জনক। কারণ মেয়ে তো আর দেশে বর্তমান অবস্থায় ছেলে মেয়ে কোনো বাচ্চাই তো নিরাপদ না। ছেলেদের ক্ষেত্রেও আলাদা, মেয়েটা এখন দেখুন তাদের 3 জন পরিবারের একটি মেয়ে, আর এই মেয়েটাকে তাদের এই পর্যন্ত আনতে ময়নার বাবা আব্দুর রাজ্জাকের হাড় ভাঙ্গা পরিশ্রম করে সে বিদেশ থেকে টাকা পাঠায়, আর সেই টাকায় এই মেয়েটা বড় হচ্ছিল আস্তে আস্তে। তা এখন যে নরপিশাচ তাকে ভোগ করে করলো, এইটার সমাধান কি আছে আমাদের দেশে? আপনি জানেন পৃথিবীতে বা বাংলাদেশে পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে সাজা হচ্ছে পাপ হচ্ছে করা, আর সেই সে করেছে, এটার বিচার তো অবশ্যই হওয়া উচিত, অবশ্যই এর দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত, একে শনাক্ত করা উচিত। কারণ এই নারী শিশু নির্যাতন আমাদের দেশে বেড়েই চলেছে, আর বিশেষ করে এই মেয়েগুলি, ছোট বাচ্চা, এদেরকে যদি আমরা এদের প্রতি যত্নশীল না হই, এদের প্রতি যদি আমরা টেক কেয়ার না করি, দায়িত্বশীল না হই, তাহলে তো এরকম দুর্ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। তো সর্বশেষ তাহলে আসলে ময়নার ঘটনায় বর্তমান অবস্থাটা কি? ময়নার ঘটনার এখনো আসামি ধরা যায়নি, তবে 2 জন মসজিদের ইমাম ও মুয়াজ্জিমকে ধরা হয়েছে, কিন্তু তারা তো আসলে কেউ তো চাবে না, সন্দেহজনক হিসেবে ধরা হয়েছে, কিন্তু কেউ তো চাবে না তার কর্মস্থলে সে এরকম একটা ঘটনা করুক, কারণ তারা তো করে এখানে পার পাবে না। আর মুয়াজ্জিমের ব্যাপারে, ইমামের ব্যাপারে এলাকাবাসী বলেছে তাদের মেয়ে আছে, তারা এরকম হওয়ার সম্ভাবনাই নেই, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি। তবে অবশ্যই যেহেতু আমাদের দেশে আইন খুব কঠোর, তবে দেশের আইন কঠোর, ওদেরকে অবশ্যই ধরা যাবে বা ধরা হবে, কিন্তু যার সন্তানটা গিয়েছে, যে এই সন্তানকে তৈরি করেছে, যে সন্তানটাকে তিলে তিলে তৈরি করেছে, তার কোল তো আর পূরণ হবে না। সেই জন্য আমি মনে করব প্রত্যেকটা মানুষকে যে আপনাদের সন্তানদের প্রতি একটু সতর্ক হন, এবং আগামীতে এই মামলার আরো নতুন কার্যক্রম আমাদের ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্যগুলি আপনাদেরকে জানাবেন। তো দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মর্মান্তিক যে ঘটনা বা শিশু হত্যার যে ঘটনাটি ঘটেছে, আজকে আমাদের কাছে এতটুকু আপডেট ছিল। তো আপনাদেরকে আবারও বলবো যে আপনারা একটু সচেতন হন, আমরা আমাদের সন্তান, পরিবার, পরিজনে একটু খেয়াল রাখি, যেহেতু পরিবেশটা এরকম হয়ে গেছে যে আসলে আমাদের কিছু বলার নাই। তো আমরা সবাই নিজের সন্তানদের প্রতি একটু যত্নশীল হয়ে কোথায় যাচ্ছে, কার সাথে খেলছে, কতক্ষণের জন্য বাইরে যাচ্ছে, এগুলি একটু খেয়াল রাখি। তো আপাতত এই পর্যন্তই ছিল আমাদের কাছে আজকে। তো ততদিন ভালো থাকুন, পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো একটি ঘটনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।